গল্প পিয়নের আসরে আজ শোনাবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প। এরকম আরো মজার মজার গল্প শুনতে আর পরের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। শুরু করছি আজকের গল্প, বলবান জামাতা। নলিনী বাবু আলিপুরে পোস্টমাস্টার। বেলা অবসান প্রায়। আপিসে নলিনী বাবু ছটপট করছিলেন। আশ্বিন মাস, সামনে পুজো। নলিনী বাবু ছুটির দরখাস্ত করেছিলেন, কিন্তু এখনো হেড অফিস থেকে কোনো হুকুম এলো না। যদি আজ 5টার মধ্যেও হুকুম আসে তবে আজই মেলে এলাহাবাদ রওনা হবেন। এলাহাবাদে তাঁর শ্বশুর বাড়ি। নলিনী বাবু এই প্রথম শ্বশুর বাড়ি যাবেন। জিনিসপত্র কিনে বাক্স তোরঙ্গ সাজিয়ে প্রস্তুত হয়ে বসে আছেন, কিন্তু এখনো ছুটির হুকুম এলো না। বেলা 4টে বাজলো। হঠাৎ টং টং করে টেলিফোনের ঘন্টা বেজে উঠল। বড় আশা করে নলিনী বাবু টেলিফোনের নল মুখে দিয়ে বললেন, ইয়েস। কিন্তু হায়, ছুটির হুকুম এলো না। একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল হয়েছিল তাই সংক্রান্ত ওই একটা প্রশ্ন। নলিনী হতাশ হয়ে আবার চেয়ারে এসে বসে পড়ল। দু একটা টুকিটাকি কাজের পর পকেট থেকে একটি চিঠি বার করে পড়তে লাগলো। চিঠিখানি তার স্ত্রীর লেখা। এর আগে সেখানে বহুবার তিনি পাঠ করেছেন, আবার পড়লেন। প্রিয়তম, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল। নাথ, এতদিনের পর কি দীর্ঘ বিরহের অবসান হইবে? তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্যে আমার চিত্তচকর উৎকণ্ঠিত হইয়া আছে। আজ 2 বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনো একদিনের তরে পতি সেবা করিতে পাইলাম না। ছুটি হইলে শীঘ্র চলিয়া আসিও। দুঃখিনী আশাপথ চাহিয়া রইল। দিনাজপুর হইতে মেজদি আজ আসিয়াছেন। কতদিন তোমার ছুটি হইবে? পঞ্চমীর দিন যাত্রা করিতে পারিবে কি? আজ তবে আসি, মনে রেখো ভুলো না, তোমারই সরোজিনী। নলিনী বাবু চিঠিখানি উল্টিয়ে পাল্টিয়ে পাঠ করলেন। শেষে তার নিজের পকেটে রেখে দিলেন। 5টা বাজতে আর দেরি নেই। আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নলিনী বাবু একটি মৃদু রকমের নিঃশ্বাস ফেলে আবার কাজে মন দিতে চেষ্টা করলেন। যাই হোক, আজ চতুর্থী মাত্র। যদি আগামীকালও ছুটি আসে তাহলে পঞ্চমীর দিন যাত্রা করতে পারবেন। 5টা বাজতে আর যখন 2-1 মিনিট বাকি আছে তখন আবার টেলিফোন কল ঝংকার করে উঠল। আবার নলিনী বাবু নলে মুখ দিয়ে বললেন, ইয়েস। ছুটি ছুটি ছুটি। নলিনী বাবু 2 সপ্তাহের ছুটি পেয়েছেন। ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝিয়ে দিয়ে আজই রাত্রে নলিনী বাবু রওনা হতে পারবেন। সরোজিনীর পত্রে প্রকাশ, দিনাজপুরের মেজদি এসেছেন। এর আসবার কথা ইতিপূর্বেই নলিনী বাবু জানতেন এবং সেই জন্যই বিশেষ করে এবার এলাহাবাদ যাবার জন্য তার এত আগ্রহ। দিনাজপুরের মেজদির উপর তার বিলক্ষণ রাগ আছে, তাই তার সঙ্গে একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত। কিন্তু সে ব্যাপারটা কি বুঝতে হলে মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিয়ের বাসরের একটু ইতিহাস বলা দরকার। মেজদির স্বামী মহা সাহেব লোক। তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেজদির নাম উল্লেখ করলে সকলেই তাকে অনায়াসে চিনতে পারবেন। শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত স্বদেশী কবিতাগুলো বর্তমান সময়ের মাসিক পত্রিকাতে কে না পাঠ করেছেন। সৌভাগ্যবশত ফুলার সাহেব বাংলা জানেন না, জানলে এতদিন কুঞ্জবালার স্বামী চাকরিটি নিয়ে টানাটানি হতো। কুঞ্জবালা বিদুষী, সুতরাং বলাই বাহুল্য তার রসনাটি ক্ষুরোধার। তিনি ইংরাজিতে শিক্ষিতা, সুতরাং তার আইডিয়াল সবসময় সাধারণ বঙ্গলারণা থেকে আলাদা। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, একবার তার এক দেবর 1 শিশি সুগন্ধি কিনে এনেছিল। দেখে কুঞ্জবালা জিজ্ঞাসা করলেন, ও কার জন্য এনেছিস? নিজে মাখবো। দূর, ও জিনিস তো কেবল স্ত্রী লোকে আর বাবুতে মাখে, পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে?
পালক দেবারটি বৌদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝতে না পেরে ভালো মানুষের মতো বলেছিল, কেন, বাবুরা কি পুরুষ নয়? নলিনী বাবুর যখন বিয়ে হয় তখন তার মূর্তিটি দিব্য গোলগাল নন্দদুলালি ধরনের ছিল। তার চেহারা দেখে তার বাসর ঘরে নলিনীর শালিকা তার চেহারা সম্বন্ধে মন্তব্য করেছিলেন, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম, কোমল কোমল কোমলতি যেমন কোমল নাম, যেমন কোমল তেমনি বিকল, তেমনি আলস্য ধাম, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম। একটি শ্লেষ বাক্য মানুষকে যেমন সচেতন করে, 10টি উপদেশ বচনেও সেরকম হয় না। বিয়ের পর নলিনী বাবু কলকাতায় ফিরে আসলেন। তার শ্বশুর মশাই সপরিবারে কর্মস্থান এলাহাবাদে চলে গেলেন, কিন্তু বিদুষী শালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই ভুলতে পারলেন না। একদিন সন্ধ্যায় পোস্ট অফিস থেকে বাসায় ফিরে ইজি চেয়ারে পড়ে নলিনী বাবু ধূমপান করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে একটা মতলবের উদয় হলো, কেন, তিনি তো চেষ্টা করলে এ কলঙ্ক মোচন করতে পারেন, শরীর পুরুষোচিত দৃঢ় করতে পারেন। পরদিন বাজার থেকে তিনি স্যান্ডোপ ডাম্বেল আদি কিনে এনে বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করতে শুরু করলেন। নিজের দৈনিক খাদ্য তালিকা থেকে মিষ্টি, দুধ, ঘি এবং ভাত যথাক্রমে বাদ দিয়ে তার বদলে রুটি, মাংস, ডিম প্রভৃতি খেতে শুরু করলেন। প্রথম 5-7 মিনিটের বেশি ব্যায়াম করতে পারতেন না, ক্লান্ত হয়ে পড়তেন। অভ্যাসের গুণে আস্তে আস্তে সেটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টায় পরিণত হলো। 1 বছর এইরকম করে তার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হলো। তখন তার নিজের মূর্তি পুরুষের মতন একদম দেখতে লাগলো। তিনি তখন দাড়ি কামানো বন্ধ করে দিলেন। 2-1টি শিকারী বন্ধুর সঙ্গে মিলে মাঝে মাঝে পাড়াগাঁয়ে গিয়ে হাঁস, বন্য শূকর শিকার করতে শুরু করলেন। এইভাবে 2 বছর কেটে গেছে। এখন আর নলিনী সে নলিনী নেই, একেবারে অন্যরকম পুরুষোচিত চেহারা। একদিন পরদিন বেলা 2টোর সময় নলিনী বাবু এলাহাবাদ স্টেশনে নামলেন। তার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মাথায় পাগড়ি, হাতে একটি বড় লাঠি দেখা যাচ্ছিল। জিনিসপত্রের সঙ্গে একটি বন্দুকের বাক্স। ইচ্ছা ছিল ছুটিতে অল্প শিকারও করতে যাবেন। স্টেশনে নেমে চারদিকে চেয়ে দেখলেন, কই কেউ তো তাকে নিতে আসেনি। গতকাল যাত্রা করবার আগে শ্বশুরমশাইয়ের নামে তিনি টেলিগ্রাম পাঠিয়েছিলেন, তা কি পৌঁছায়নি? কুলি ডেকে জিনিসপত্র নিয়ে নলিনীবাবু স্টেশনের বাইরে গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা? গাড়োয়ান উত্তর করিল, হ্যাঁ বাবু, আইয়ে। চলো, নলিনী বলে গাড়িতে আরোহণ করলেন। এলাহাবাদে নলিনীবাবু এর আগে কখনো আসেননি, এমনকি এই প্রথম তিনি বাংলার বাইরে পা রাখলেন। পশ্চিমের শহর নতুন দৃশ্য দেখতে দেখতে তিনি চললেন। আধ ঘন্টা পরে গাড়ি একটি বড় কম্পাউন্ড যুক্ত বাড়িতে প্রবেশ করল। সামনেই বাইরের বারান্দায় একটি 9-10 বছরের বালিকা খেলা করছিল। বারান্দার বাঁ দিকে একটি কূপ, সেখানে একজন পশ্চিমা ভৃত্য জোরে জোরে কড়াই মাজছিল। গাড়ি থেকে নেমে সেই ভৃত্যকে সম্বোধন করে নলিনীবাবু বললেন, এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি? হ্যাঁ বাবু। বাবু আছেন? না, তিনি কিদারবাবু উকিলের বাড়ি পাশা খেলতে গেছেন। আচ্ছা, ভিতরে খবর দাও, বলো জামাই বাবু এসেছেন। এই কথা শোনা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করছিল সে ছুটে বাড়ির মধ্যে গিয়ে চিৎকার করতে লাগলো, ওগো, তোমাদের জামাইবাবু এসেছেন। ভৃত্যটির নাম রামশরণ। সেই কথা শুনে দাঁত বার করে বলল, আরে জামাইবাবু, বলে সে চটপট হাত ধুয়ে ফেলে নলিনীকে একটি দীর্ঘ সেলাম করলো। তারপর রামশরণ জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে ফেললো। এদিকে বাড়ির ভেতর থেকে নানা আকারের বালক বালিকাগণ উকি দিয়ে দিয়ে জামাই দেখতে লাগলো। রামশরণ
নলিনী বাবুকে বৈঠকখানার ঘরে নিয়ে গিয়ে বসালো। বলল, বাবু, চান করা হবে কি? নলিনী বলল, হ্যাঁ, স্নান করব, তুমি গোসলখানায় জল দাও। এই সময় একজন বাঙালি ঝি এসে নলিনীকে প্রণাম করে বলল, ভালো ছিলেন তো? হ্যাঁ, ভালো ছিলাম, তোমরা কেমন ছিলে? ঝি হেসে বলল, যেমন রেখেছেন। আজ 6 মাস আমি এ বাড়িতে চাকরি করছি, দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি, জামাইবাবু কবে আসবেন গো, জামাইবাবু কবে আসবেন গো দিদি? দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। তা এতদিনে মনে পড়লো, সেও ভালো। আপনি চান করে ফেলুন। মা ঠাকুরন জিজ্ঞেস করলেন, এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেব? নলিনী মোগলসরাই স্টেশনে কেলনারের কল্যাণে প্রাতরাশ সেরে এসেছিল। বললে, এখন ভাত চড়াতে হবে না, জল টলই কিছু খাবো এখন। ঝি বলল, আচ্ছা, তবে স্নান করে ফেলুন, পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাবো। আমার বকশিসের জন্য কি গয়না টয়না এনেছেন, বের করে রাখুন। এই বলে ঝি নলিনীর দিকে একটু হেসে চলে গেল। রামশরণ বলল, তুই বকশিস লিবি, আমি বুঝি বকশিস নেব না? নলিনী এর অর্থ কিছুই বুঝতে পারল না, কেবল গম্ভীরভাবে ঘাড়টা নাড়ল। স্নান করে নলিনী দেখলো কতকগুলো বালক বালিকা তার বন্দুকের বাক্স খুলে বন্দুকটি বার করেছে। সকলে মিলে তার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দেবার চেষ্টা করছে। তাদের হাত থেকে বন্দুকটি নিয়ে নলিনী সাবধানে স্থানান্তরে রেখে দিল। এমন সময় সেই আগে ঝি এসে প্রবেশ করলো। তার কোলে একটি অল্প বয়স্ক শিশু। তার মুখখানি সদ্য পরিষ্কার করা হয়েছে, চোখে কাজল দেওয়া হয়েছে, মাথার চুলগুলো সাবধানে আঁচড়িয়ে দেওয়া হয়েছে। ঝি শিশুটিকে হাতে করে তুলে নাচিয়ে বলল, দেখো দেখো জামাইবাবু, দেখো কেমন সোনার চাঁদ হয়েছে, যেন রাজপুত্রটি। নাও নাও, একবার কোলে করো। নলিনী কখনোই ছোট শিশু পছন্দ করত না, তবুও ভদ্রতার খাতিরে বলল, বাহ, বেশ ছেলেটি তো, বলে কোলে নিল। ঝি বলল, বেশ ছেলেটি বললেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে দেখো। নলিনী পকেট থেকে 2 টাকা বার করে শিশুর হাতের মধ্যে দিল। কলকাতার ঝি তাই দেখে গালে হাত দিয়ে বলল, ও মা, ও মা, ও কি নোকে বলবে কি গো, রূপো দিয়ে সোনার চাঁদের মুখ দেখা? সমবেত বালক বালিকাগণ খিলখিল করে হেসে উঠল। নলিনী অত্যন্ত অপ্রতিভ হয়ে কোনো কথা খুঁজে না পেয়ে বলল, সোনা তো আনিনি। তার মনে মনে নিজের পত্নীর ওপর রাগ হলো। তার কি উচিত ছিল না তাকে চিঠিতে লেখা যে অমুকের সন্তান হয়েছে, তার মুখ দেখবার জন্য একটা গিনি এনো? ঝি বলল, সে কথা শোনে কে, তাহলে আজই স্যাকরা ডেকে সোনার গয়নার ফরমাস দাও, ছেলের বাপ হলেই তো হয় না। নলিনীর বুদ্ধি শুদ্ধি এর আগে যথেষ্ট গোলমাল হয়ে গিয়েছিল। শেষের এই কথা শুনে সে একেবারে দিশেহারা হয়ে পড়ল। ছেলের বাপ হলেই হয় না এর মানে কি? তবে নলিনী কি ছেলের বাপ নাকি? শিশুকে ঝির কোলে ফিরিয়ে দিয়ে সভায় নলিনী জিজ্ঞাসা করলো, ছেলেটি কবে হলো? ঝি গালে হাত দিয়ে বলল, অবাক করলে যে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, পাড়ার লোককে জিজ্ঞাসা করছো? যে 2টি বালক বালিকা এর মধ্যে একটু বয়স্ক ছিল, তারা ঝির এই ব্যঙ্গোক্তি শুনে হেসে উঠল। তারপর তার দেখা দেখি ছোট ছোট বালক বালিকাগুলিও হেসে মেঝেতে লুটোপুটি খেতে লাগলো। নলিনী সবে স্নান করে এসেছে, তবুও তার কপাল ঘর্মাক্ত হয়ে উঠল। সে মনের বিস্ময় মনে চেপে রেখে প্রাণপণে চেষ্টা করছে এ গূঢ় রহস্য ভেদ করবার। এই সময় একটি বালিকা এসে নলিনীর হাতে একটি গেলাস দিয়ে বলল, জামাইবাবু, একটু শরবত খাও। নলিনী গেলাসে মুখ দিয়ে দেখলো জলটা লবণাক্ত, গেলাস নামিয়ে রেখে দিল। তারপর হঠাৎ তার মনে হলো তার এই পিতৃত্ব আরোপটাও জামাই ঠাট্টারই একটা অংশ হবে। এরকম মীমাংসায় উপনীত হয়ে নলিনীর মন একটু শান্ত হলো। তারপর তার ভ্রু যুগল কুঞ্চিত হয়ে উঠল। সেই বৈঠকখানার একটা কোণে একটা কপাট খুলবার শব্দ হলো।
কপাটের সামনে পর্দা সরিয়ে রামশরণ ভৃত্য বলল, বাবু আসুন, জল খাবার দেওয়া হয়েছে। নলিনী চেয়ে দেখল অন্দরমহলের একটি কক্ষ। উঠে গিয়ে সেই কক্ষে প্রবেশ করলো। কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা রয়েছে। তার সামনে রূপার রেকাবি, বাটি, গেলাসের নানাবিধ খাদ্য ও পানীয়। নলিনী ধীরে ধীরে আসনখানির উপর বসে জলযোগে মন দিল। এমন সময় কক্ষান্তর থেকে মলের ঝুমঝুম শব্দ উত্থিত হলো। একটি ক্ষুদ্র বালিকা দরজার কাছে এসে মুখ দিয়ে বলল, মেজদি আসছেন। নলিনী বুঝল কুঞ্জবালা আসছেন। নিজে দক্ষিণ হাতের আস্তিন সে ভালো করে গুটিয়ে নিল। কুঞ্জবালা এসে দেখুন তার হাতের কবজি এখন আর সুগোল নয়, মাংসলো নয়, তার বদলে সুপুষ্ট অস্থি ও শিরায় সমাকীর্ণ। মলের শব্দ নিকট থেকে নিকটে আসতে লাগলো। কি ভাই, এতদিনে মনে পড়লো? বলতে বলতে যুবতী এসে ঘরের মাঝখানে দাঁড়ালেন, কিন্তু তা এক মুহূর্তের জন্য মাত্র। চার চক্ষের মিলন হতেই সেই মহিলা এক হাত ঘোমটা টেনে দ্রুত পদে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। নলিনী দেখল তিনি কুঞ্জবালা নহেন। পাশের ঘর থেকে দু তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কানে এলো, কি লো, পালিয়ে এলি যে? ও মা, ও যে অন্য লোক। অন্য লোক কি লো, আমাদের শরৎ নয়? না না, শরৎ হবে কেন? তবে কে? আমি কি জানি। এ বাবা, এ কি জুয়াচোর নাকি? যেরকম চোরেদের চেহারা আশ্চর্য নয়। ও মা, ও কি কাণ্ড! জামাই সেজে তবে এলো কে? একজন বালকের কণ্ঠস্বর শোনা গেল, একটা বন্দুক নিয়েও এসেছে। হ্যাঁ, ও মা, কি সর্বনাশ হলো গো! ওরে ওরে রামশরণ, কর্তাকে খবর দে, যা শিগগির বাবুকে গিয়ে খবর দে। এমন সময় পুস্তকের আলমারির দিকে নলিনীর দৃষ্টি পড়ল। সারি সারি বাঁধানো ল রিপোর্ট, প্রত্যেকখানির নিচে সোনার জলে নাম লেখা এম.এন. ঘোষ। এখন সমস্ত ব্যাপার নলিনী দিনের আলোকের মতো বুঝতে পারল। তার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি মহেন্দ্রনাথ ঘোষ। তবে ভুল করে সে অন্য লোকে শ্বশুর বাড়িতে চড়াও হয়েছে। নলিনী তখন মনে মনে হাসতে হাসতে নিশ্চিন্ত মনে একে একে জল খাবারের খাবারগুলি সব শেষ করে ফেলল। এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায় পাশা খেলার আড্ডা জমে থাকে। আজ এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু মানে যিনি নলিনীর আসল শ্বশুর, এবং অন্যান্য অনেকগুলি উকিলবাবু সমবেত হয়েছেন। পাশা খেলা চলছে। এমন সময় ঝড়ের মতো এসে রামশরণ সেখানে প্রবেশ করলো। নিজ প্রভুকে দেখে বলল, বাবু বাবু, জলদি বাড়ি আসুন। তার চোখ মুখ দেখে ভীত হয়ে মহেন্দ্র ঘোষ বললেন, কেন রে, কারো অসুখ বিসুখ? বাড়ি মেয়ে একটু ডাকু এসেছে। সকলেই উৎসুক হয়ে উঠলেন। মহেন্দ্র ঘোষ বললেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বলল, ডাকু হবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হবে, কিছু ঠিকানা নাই। সে বলে কি আমি বাবুর দামাদ আছি। এই শুনে অন্য সকলে হাসতে শুরু করলেন, কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করলেন, কখন এলো, কি করছে? এই 3 বাজে এসেছে, একটা লাঠি এনেছে, একটু বন্দুক भी এনেছে। अंदर में গিয়ে জল উল খেয়েছে, মাইজি লোককে বড় ডর হয়েছে বাবু। বন্দুক এনেছে, লাঠি এনেছে? হতবাগা পাজি, তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায়? বলে ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বের হয়ে গেলেন। গাড়ি প্রস্তুত ছিল। গাড়িতে লাফিয়ে উঠে হাঁকলেন, জোরসে হাঁকাও। কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলেন। কেউ বললেন, বোধ হয় পাগল হবে। কেউ বললেন, না, পাগল হলে বন্দুক আনবে কেন, কোনো বদমাইশ গুন্ডা হবে। ছোট মহেন্দ্রবাবু বললেন, পাগলই হোক গুন্ডাই হোক, ধরে পুলিশে হ্যান্ডওভার করে দিও। গাড়ি নক্ষত্র বেগে ছুটল। বাড়িতে পৌঁছালে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে মহেন্দ্রবাবু বললেন, কই, কোথায়? এমন সময় নলিনী ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো।
গৃহস্বামীকে অভিবাদন করে বলল, আপনি মহেন্দ্রবাবু? আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে। নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু থতমত খেয়ে গেলেন। বাড়ি পৌঁছে যেরকম প্রহারের বন্দোবস্ত করবেন ভেবেছিলেন, তাতে বাধা পড়ে গেল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়। আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গাড়োয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি। এতক্ষণে চলে যেতাম। আপনাকে আনতে লোক গিয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব, এই জন্য অপেক্ষা করছি। এই কথা শুনে মহেন্দ্র ঘোষের রাগ জল হয়ে গেল। তিনি নলিনীর হাত দুখানি নিজ হাতে ধরে হো হো শব্দে অনেকক্ষণ ধরে হাসলেন। শেষে বললেন, মহিনের জামাই তুমি? বেশ বেশ। দেখো, এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকাতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয় বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে, মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুর বাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম, বলে মহেন্দ্র ঘোষ অপরিমিত হাসতে লাগলেন। তারপর নলিনীকে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালেন। অল্প গল্প গুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়া গাড়ি এসে উপস্থিত হলো। নলিনী তখন বিদায় গ্রহণ করে নিজের শ্বশুরালয় অভিমুখে যাত্রা করলো। এদিকে কেদার বাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমলো না। মহেন্দ্র ঘোষ প্রস্থান করলে সে সভায় অনেকে অনেক আশ্চর্য রকম জুয়াচুরির গল্প করলেন। অনেক পাগলের গল্পও হলো। ক্রমে সভা ভঙ্গ হলো। উকিলগণ একে একে নিজের বাড়িতে ফিরে গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শাহগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরে চা ও তাওয়াদার তামাক হুকুম করলেন। অফিস কক্ষে ইজি চেয়ারে বসে চা পান করতে লাগলেন। ভৃত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়িয়ে গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করতে লাগলো। চা পান শেষ হলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করে আরামে চক্ষু মুদলেন। কিছুক্ষণ পর এইভাবে কাটলে একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করলো। উকিলের বাড়ি কত লোক আসে যায়, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হলেন না। বাইরে থেকে একটি শব্দ শুনলেন। একটি অপরিচিত কণ্ঠস্বর বলছে, এটি মহেন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ বাবু, খবর দাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনেই মহেন্দ্রবাবু কেদার ছাড়িয়ে উঠে দাঁড়ালেন। জানলার পর্দা তুলে দেখলেন বৃহৎ লাঠি হাতে ছন্ডা মার্কা আকারের একজন লোক দাঁড়িয়ে আছে। গাড়োয়ান গাড়ির ভিতর থেকে একটা বন্দুকের বাক্স বার করছে। দেখেই মহেন্দ্রবাবু হাঁকলেন, কই হায় রে? বলতে বলতে বাইরে এসে বারান্দায় দাঁড়ালেন। তার মূর্তি দেখে বেচারা নলিনী একটু থতমত খেয়ে গেল। মহেন্দ্রবাবু দাঁত মুখ খিচিয়ে সপ্তমে বললেন, পাজি বেটা জুয়াচোর, ভাগো হিয়াসে, আরে ভাগো। ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছো? শ্বশুর পাতা বাড়ার লোক পেলে না, বেটা বদমাইশ গুন্ডা। ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান এসে পড়েছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মারকে নিকাল দেও, গর্দান পাকড়কে নিকাল দেও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করবার উপক্রম করলো। তাই দেখে নলিনী তার সেই বড় লাঠিটি মাথার উপরে ঘুরিয়ে বলল, খবরদার, হাম চলা যাতা হ্যায়, লেকিন জো হামকো ছুঁয়েগা উসকা হাড্ডি হাম চুর চুর কর ডালেঙ্গে। নলিনীর মূর্তি ও লাঠি দেখে ভৃত্যগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করে বলল, আপনি ভুল করছেন, আমি আপনার জামাই নলিনী। এ কথা শুনে মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হয়ে বললেন, বেটা জুয়াচোর, তুমি শ্বশুর চেনো আর আমি জামাই চিনি নে? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা। ভাগো হিয়াসে, নিকালো হিয়াসে, নয়তো আভি পুলিশ মে ভেজেঙ্গে। নলিনী আর দ্বিরুক্তি করলো না। গাড়ির ভেতর ঢুকে গাড়োয়ানকে বলল, চলো স্টেশন। গোলমাল থামলে তাওয়াদার তামাকটা শেষ করে মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তার গৃহিণী তাকে দেখা মাত্র বললেন, মদ খেয়েছো নাকি? জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বললেন, জামাই কাকে বলো? সে একটা জুয়া চোর।
জুয়াচোর কিসে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলবার কালে কেদারবাবুর বাসায় যা যা হয়েছিল সব বললেন। শুনে গৃহিণী বললেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, পারি ভুল করে সেখানে গিয়ে ওঠায় কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে যুক্তি শুনে মহেন্দ্রবাবু একটু দমে গেলেন। লাঠি ও বন্দুক দেখে হঠাৎ তিনি বুদ্ধিহারা হয়ে পড়েছিলেন। এ সকল কথা আর ভালো রূপ বিচার না করেই তিনি এইসব কাজ করে ফেলেছেন। একটু ভেবে মহেন্দ্রবাবু বললেন, সে যদি হতো তাহলে খবর দিয়ে আসতো, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুর বাড়ি এসে উপস্থিত হয়। সে জুয়াচোর, একটা পাক্কা জুয়াচোর। কেন আসবার কথা থাকবে না? আলবাত কথা আছে, পুজোর আগেই আসবে আমরা তো জানি, তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে। পিপার এই বিপদ দেখে কুঞ্জমালা বললেন, ওগো, সে নলিনী নয়, আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বললেন, তুই দেখেছিস নাকি? বলতো বলতো, কোথা থেকে দেখলি? যখন ওই গোলমালটা হলো আমি দোতলায় উঠে জানলা দিয়ে দেখলাম, নলিনী আমাদের ননির পুতুল, এ তো দেখলাম একটা কাঠখোট্টা জোয়ান। মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হয়ে বললেন, ঠিক বলেছিস, আমি তো সে কথা তার মুখের ওপরেই বলে দিয়েছি। আমি আমার জামাই চিনি নে, তার কি অমন মির্জাপুরি গুন্ডার মতো চেহারা? তার দিব্যি নধর বাবু বাবু চেহারাটি। বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে, তা বলে এমনি কি ভুল হয়? এইরকম যখন কথাবার্তা হচ্ছে এমন সময় একজন ভৃত্য এসে বলল, বাবু, টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম পড়ে মহেন্দ্রবাবুর মুখ শুকিয়ে গেল। এ সেই নলিনীর পাঠানো টেলিগ্রাম। গৃহিণী বললেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকোতে চুলকোতে মহেন্দ্রবাবু বললেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তবে দেখছি জামাই বটে। গৃহিণী বললেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলছিল স্টেশন চলো। এখন তো কলকাতা যাবার কোনো গাড়িই নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই, গিয়ে বাবা বাছা বলে ফিরিয়ে আনি। বাড়ির লোক মনে করেছিল নলিনী এই ব্যাপার নিয়ে শালাশালিকে ঠাট্টা করে গায়ের ঝাল মেটাবে, কিন্তু নলিনী ফিরে এসে একদিনের জন্য সে কথা তোলেনি। যে ভুল হয়ে গেছে তার জন্য তার শ্বশুর বাড়ির লোকজন সকলেই লজ্জিত অনুতপ্ত, তাই নলিনীর পক্ষে যথেষ্ট ছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠলে সে বলেছিল, যা হোক, পরে শ্বশুর বাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম অনেকে সেরকম নিজের শ্বশুর বাড়িতেও পায় না।